অভিনব কাজ করেছি। যেমন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এটা অন্যান্যবারও দিই, এবার আমরা প্রচুর পরিমাণ দিয়েছি। আমরা ৬৭ টনেরও বেশি গরুর ভুসি দিয়েছি, অর্থাৎ গরুর খাদ্য। আমি ফেনীর দাগনভূঞার একটা এলাকাতে আমি দেখেছি একটা নির্মাণাধীন বাড়ির ৩ তলার ছাদে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরের উপরে, সেখানে আমি দেখেছি যে আপনার গরু, অনেকগুলো গরু রাখা। তার মানে এই গরুগুলো
আশপাশের সব অথই পানির মধ্যে ঘাস নেই, খাওয়ার মতো কিছু নেই, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এবং আমি ফেনীতে দেখেছি 3-4টা গরুর পেট এমনভাবে শুকিয়ে আছে শহরের মধ্যে। তো মানুষ তো ত্রাণ পাচ্ছে, এরা কিছু পাচ্ছে না। তো সেই জন্য আমরা তাদের জন্য ব্যাপকভাবে কয়েক ট্রাক ভুসি পাঠিয়েছি এবং বিভিন্ন জেলায় সেটা ভাগ করে দিয়েছি, যাতে করে গরুর খাদ্য হিসাবে সেগুলো পায় তারা। এবং এর পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কেউ দিল কি দিল না, কেউ ইগনোর করলো কি না, এই জায়গা থেকে আমরা খুঁটে খুঁটে বৌদ্ধদের উপাসনালয়, হিন্দুদের মন্দির, এগুলোতে আলাদা আলাদা করে সেখানকার যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য আলাদা তার কার্যক্রম পরিচালনা করেছি। এবং আমাদের ত্রাণ কার্যক্রমেও অর্থাৎ প্যাকেজিংয়ের কাজেও কিন্তু কয়েকজন হিন্দু নিয়মিত আসতেন। তার জন্য দুপুরে কখনো আমাদের গরু গোশত রান্না হলে তার জন্য আলাদা কিছু আমরা ব্যবস্থা করেছি এবং অনেক হিন্দু আমাদেরকে ডোনেশনও দিয়েছেন। তো একটা নতুন দৃষ্টান্ত এবার আমরা দেখেছি যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, আর আমরাও কিন্তু সবাইকে আলিঙ্গন করে খুব বেশি তৃপ্তি অনুভব করেছি। এটা আমার মনে হয় মানে নতুন বাংলাদেশের এক তৃপ্তি তৃপ্তি হওয়ার মতো জায়গা। এটা তো হলো রাষ্ট্রীয় উদ্যোগ, যেটি কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা রাষ্ট্রের করা উচিত, সেটা রাষ্ট্র করবে। আর আমাদের কিছু দায়িত্ব আছে, এর মধ্যে একটা হলো যে আমাদের যে খালগুলো আছে এই খালগুলো খনন করা, এগুলোকে দখলমুক্ত করা, এগুলোকে পরিচ্ছন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা না করি তাহলে বন্যার পানি এসে এভাবে 5 দিন 7 দিন 10 দিন পড়ে থাকবে। আর খালগুলো যদি নাব্যতা আমরা এটার যে সংকট সেটা যদি দূর করতে পারি তাহলে যেটা হবে যে পানিগুলো নেমে যাওয়ার রাস্তাটা থাকবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, দখলদারদের থেকে খালকে মুক্ত করা দরকার। এক্ষেত্রে অবশ্য রাষ্ট্রের সহযোগিতা হলো মূল। রাষ্ট্র যদি এখানে আগে আসে তাহলে সাধারণ মানুষ কিন্তু আন্তরিক, আমরা দেখেছি। এর পাশাপাশি বন্যার প্রকোপ বা ক্ষতি কমে আনার জন্য এই সমস্ত এলাকাগুলোতে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাগুলোতে এর আগে এরকম বন্যা হয়নি। অতএব প্রচুর পরিমাণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার যে কীভাবে মানুষ সার্ভাইভ করবে। সচেতনতা না থাকার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এবার একটা অভিজ্ঞতা আমার রয়েছে ফেনীতে, সেটা হলো আমরা ফেনীর মিজান রোড যখন বুক পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি শহরের মধ্যে, সেখানে একটা ছোট স্পিড বোট নিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম যতদূর যেতে পারি ছাগলনাইয়া রোডে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়া সম্ভব না। তখন আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় দেখলাম 2জন ভদ্রমহিলা ইয়াং, তারা প্রায় বুক পরিমাণ পানিতে তারা হেঁটে আসছেন, তাদের সাথে একজন পুরুষ আছেন। তো আমি আমার বোট থেকে আমাদের কয়েকজন লোককে নামিয়ে দিয়ে তাদেরকে বললাম আপনারা আমাদের বোটে উঠেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত কষ্ট করে আসছেন, কোত্থেকে আসলেন কি? তখন তারা বললেন আমরা আজ 5 দিন ধরে ফেনীর মহিপালের একটা হোটেলে উঠেছি এবং আমাদের মা ছাগলনাইয়া গ্রামে আছেন, তিনি বেঁচে আছেন না মারা গেছেন আমরা জানি না। আমরা প্রতিদিন সকালে এই পানি দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দুপুরের পর আবার আমরা ব্যাক করি, অর্থাৎ একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর আমরা যেতে পারি না। বুক পরিমাণ বা কোমর পরিমাণ পানি ঠেলে হাঁটা তো খুব চ্যালেঞ্জের কাজ, খুব বেশি হাঁটা যায় না, 1 কিলোমিটার হাঁটতে অনেক সময় লেগে যায়। তো কোথাও উঁচা কোথাও নিচা, না বোট যায় না গাড়ি যায়, কোথাও অনেক পানি আবার কোথাও শুকনা। তো এই পরিস্থিতির কারণে তারা যেতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমার মনে হয়েছে যে বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে মানুষ যে পরিমাণ দুর্ভোগে পড়ে, ইভেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এই জায়গাটাতে আমার মনে হয় ফোকাস করা দরকার, যে পরবর্তীতে যাতে মানুষের ভোগান্তি কমে, মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের মতো করে কিভাবে সার্ভাইভ করবে সেই ব্যবস্থা তাদের বের করা দরকার। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকার বিভিন্ন সংস্থা যারা আছে, যে মানুষ অ্যাটলিস্ট জানতে পারবে তার আত্মীয় স্বজন কোথায় কী অবস্থায় আছে। এই জিনিসটা খুব জরুরি ভিত্তিতে যদি না দেখা হয় তাহলে বন্যার সময় মানুষ দুশ্চিন্তা, ডিপ্রেশনে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এদেশের যে অপশাসন, আমি বলবো যে স্বাধীনতার পর থেকে অনেকেই সরকারে এসছে গেছে, ভালো মন্দ মিলিয়েই ছিল, কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমার কিছু অভিযোগের জায়গা আছে। তার ভিতরে একটা হলো যে অপশাসন এদেশে কোনো আমলেই আপনার দূরীভূত হয়নি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর অনেক দেশ এমন পর্যায়ে চলে গেছে যাদের কাছে আমাদের ধর্ণা দিতে হয় আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য, সোজা কথা। এরকম অনেক দেশ আছে, এটা আমাদের জন্য লজ্জা। আমাদের দেশে এতগুলো সরকার এসছে এবং গেছে, কোনো সরকার আমাদের এক ঢোক নিরাপদ পানি, একটু নিরাপদ খাদ্য এবং নিরাপদ ঔষধের ব্যবস্থা কেউ করতে পারেনি। আমাদের এখনো পর্যন্ত খাদ্যে ভেজাল, নিশ্চিন্তে পান করবো এরকম পানি আমাদের নাই, এবং ঔষধ কিনতে গেলে সেখানেও ভেজাল। এই জিনিসগুলোকে কেউ আপনার ঠিক করতে পারেনি। এবং অপশাসন, দলীয়করণ, তারপরে যে আপনার দুর্নীতি, এগুলোর মহৎসত্ব হয়েছে। সর্বশেষ যখন জুলুম, নির্যাতনের সকল সীমারেখা পার হয়ে গেছে, আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যে এই বৈষম্যের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যারা হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন ধার্মিক লোকেরা।
কারণ আপনি দেখেছেন যে দাড়ি টুপি থাকার কারণে শুধুমাত্র বহু মানুষকে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে, বহু মানুষকে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শুধু হিজাব থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল করা হয়েছে। এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। মানুষ আসলে এখান থেকে মুক্তি চাচ্ছিল। তো এই মুক্তি চাওয়ার জায়গা থেকে প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছে, একজনের একরকম ভূমিকা ছিল। আমার তো মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা এসেছে। এখন মানুষ আশা করছে, স্বপ্ন দেখছে যে নতুন বাংলাদেশ হবে, সেখানে কোনো দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেখানে কেউ খাদ্যে ভেজাল দিতে পারবে না, সেখানে মানুষের জীবনে কেউ চিনিমিনি খেতে পারবে না, সেখানে মানুষের জীবনে মূল্য থাকবে। এই প্রত্যাশাগুলো মানুষের মধ্যে আছে। সেই সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা এবং মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে না। সংখ্যালঘুরা এখানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বসবাস করবে, তারা সুখী শান্তিতে থাকবে। তখন কিন্তু আমি আমার কথা বলি, আমার পেজ থেকে আমি অনবরত সংখ্যালঘুদের রক্ষা করবার জন্য আহ্বান জানিয়েছি। আমার কাছে সাতক্ষীরার একটা হিন্দু পরিবার একজন আর্মি অফিসারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বিভিন্নভাবে আমাদের যারা ছিল ভলান্টিয়ার টিম তাদেরকে সেখানে পাঠিয়েছি, স্পটে পাঠিয়েছি যে তাদেরকে সেভ করো। শুধু আমি নয়, আমি আপনাকে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, এদেশের আলেম সমাজ, ওলামা একরাম সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে সবসময় খুব দায়িত্বশীল। এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমি সবসময় বলার চেষ্টা করি, আমাদের আশেপাশের দেশগুলো যদি ভারত, মায়ানমার, অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই দেশে কখনো ভারতে, মায়ানমারে যেরকম ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, এরকম একটি ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ধর্মীয় সহাবস্থান এটা মেনটেন করে এবং যে পরিমাণ শান্তিপূর্ণ অবস্থান করে পরস্পরের সাথে, এর অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আপনি পাবেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। সে মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং কোনোদিন মাদ্রাসা থেকে একটা ঢেল মন্দিরে যায় নাই, মন্দির থেকে একটা ঢেল মাদ্রাসা আসে নাই। তো আমার মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে উজ্জ্বল উদাহরণ আর হতে পারে না। অতএব আমরা ওলামা একরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে উপরে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করি সবসময়। আর সাধারণ মানুষের মধ্যেও স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমার মনে হয় যে এ ব্যাপারে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, সেগুলো নিছকই রাজনৈতিক, সেগুলো আসলে কোনো ধর্মীয় বিষয় নয়। আর এই রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় রূপ দিয়ে এখান থেকে ফায়দা হাসিলের যে চেষ্টা, এটা আসলে কখনো সফল হবে না। কারণ এদেশের মানুষ এই ব্যাপারটিতে অত্যন্ত সিরিয়াস এবং খুবই ঐক্যবদ্ধ। আপনি দেখবেন হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে বন্যার সময় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখেছেন বরিশালের একটা মন্দিরের প্রচুর টাকার একটা অংশ তারা আমাদের ফাউন্ডেশন দান করেছেন এবং আমাদের 2500 ভলান্টিয়ারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এসে কাজ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের আবার ত্রাণ বিতরণ টিম যারা আছে তারা গিয়ে মন্দিরে আলাদা করে নৌকা ভিড়িয়ে সেখানকার প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি। আমাদের একটা বিশেষ সার্ভিস ছিল এবার বন্যায়, আমরা ভ্রাম্যমান আপনার ইলেকট্রিসিটি সার্ভিস দিয়েছি জেনারেটরের মাধ্যমে। এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিছু জেনারেটর দিয়েছে, আমরা কিছু ভাড়া নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় টায়ারের উপরে অথবা কলার ভেলার উপরে জেনারেটর ভাসিয়ে এবং ফুয়েল প্রচুর পরিমাণ নিয়ে আমরা চলে গেছি বাড়িয়ে বাড়িয়ে। যাদের বাড়িতে মোটর আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাদেরকে আমরা মোটর চালু করে পানি উত্তোলনের ব্যবস্থা করেছি। আর আশ্রয় কেন্দ্রগুলোতে এবং কোনো কোনো মন্দিরে, কোনো কোনো উপাসনালয়ে আমরা যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছে তাদের জন্য এই ভ্রাম্যমান আপনার বৈদ্যুতিক সিস্টেম নিয়ে, অর্থাৎ জেনারেটর নিয়ে আমরা সেখানে একসাথে 20-25টা মোবাইল এবং লাইটার চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি। তো এইটা আলাদা করে হিন্দুদের মন্দিরগুলোতে করেছি এবং সেটা আমাদের পেজে আমরা প্রচার করেছি। প্রচার করার মানে হলো আমাদের যারা অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে, ফলো করে, আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই। তো আমরা আমাদের পেজে বিষয়গুলোকে প্রচার করেছি যাতে করে আমাদের ফলোয়ার যারা আছেন তারা যেন সেখান থেকে অনুপ্রাণিত হন যে আমাদের এই দেশে, এই ভূখণ্ডে যারাই বসবাস করছি আমরা, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ যারা আছে তাদের প্রত্যেককে মানবিক যে সার্ভিসগুলো এগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ করবো না। 22-এর বন্যায় আমার মনে আছে একটা বড় লঞ্চ আমরা ভাড়া নিয়েছিলাম এবং সেটাতে আমরা ত্রাণের মালামাল নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে স্থানীয় এক ভাই বললো যে পাশে একটা হিন্দু গ্রাম আছে। আমি বললাম যে প্রথম আমাদের লঞ্চ সেখানে ভিড়বে। ভিড়ার পর আমি নিজে নেমে একটা একটা করে ঘরে গিয়ে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছি। এগুলো শুধু ক্রিয়েটিভিটির জন্য করা না, এটা আমরা সবসময় ফলো করে থাকি এবং আমাদের টিমকে সবসময় বলা থাকে যে হিন্দু লোকজন থাকলে, খ্রিস্টান লোকজন থাকলে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তোমরা ত্রাণ দিবে। কারণ মুসলিম হয়তো আরো 5 জায়গায় যেতে পারবে, এই হিন্দু হওয়ার কারণে হয়তো কোথাও হেজিটেশন ফিল করবেন। সো আমরা তাকে প্রায়োরিটি দিয়ে সবসময় দিই। এই জন্য আমার বিশ্বাস যে এদেশে ইনশাআল্লাহ যে ধর্মীয় আপনার দাঙ্গার কথা বলা হয় বা ধর্মীয় অশান্তির কথা বলা হয়, এগুলো যারাই বলেন তারা
হয়তো নানা উদ্দেশ্য সাধন করার জন্য বলেন, দিন শেষে এগুলো করে কখনোই আসলে এদেশে